1960-এর দশক। ভারত তখন সদ্য স্বাধীন একটা দেশ। বিদ্যুৎ নেই, পেট্রোল নেই, কয়লা আমদানি করতে হয়। এই মুহূর্তে একজন মানুষ বললেন, আমাদের চিন্তা নেই, ভারতের মাটির নিচেই এমন একটা সম্পদ আছে যা দিয়ে এই দেশ হাজার বছর বিদ্যুৎ চালাতে পারবে। সেই মানুষটার নাম হোমি জাহাঙ্গীর ভাবা, আর সেই সম্পদটার নাম থোরিয়াম। ভাবা সেদিন একটা 3 স্তরের পরিকল্পনা দিয়েছিলেন। প্রথম স্তর ইউরেনিয়াম দিয়ে চলবে, দ্বিতীয় স্তর সেই ইউরেনিয়াম থেকে তৈরি হবে প্লুটোনিয়াম আর সেটা দিয়ে চলবে নতুন প্রজন্মের রিয়্যাক্টর। তৃতীয় স্তর সেই রিয়্যাক্টর থেকে বেরিয়ে আসবে ইউরেনিয়াম 233, যা পুড়িয়ে দেওয়া হবে থোরিয়াম। আর থোরিয়াম তো ভারতেই আছে, তাও প্রচুর পরিমাণে। সেদিন অনেকেই ভেবেছিল এটা স্বপ্ন। 2026 সালের এপ্রিলে এসে সেই স্বপ্নের দ্বিতীয় দরজাটা খুলে গেল। তামিলনাড়ুর কল্পক্কম শহর, বঙ্গোপসাগরের পাড়ে ছোট্ট একটা জায়গা। 6 এপ্রিল রাত 8:25 ভারতের পরমাণু বিজ্ঞানীরা ঘোষণা করলেন PEBR অর্থাৎ প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়্যাক্টর প্রথমবারের মতো ক্রিটিক্যালিটি অর্জন করেছে। রুমের মধ্যে হাততালি, বাইরে চুপচাপ, কারণ সাধারণ মানুষ তখনও জানে না এই মুহূর্তটা আসলে কতটা বড়, কতটা গুরুত্বপূর্ণ। ক্রিটিক্যালিটি মানে কি? সহজ ভাষায় রিয়্যাক্টরের ভেতরে পরমাণু বিভাজনের যে আগুন জ্বলল সেটা এখন নিজে নিজে জ্বলতে পারছে, বাইরে থেকে আর ধাক্কা দিতে হবে না। এর মানে এই নয় যে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে, কিন্তু এটাই সেই প্রথম মুহূর্ত যার পরেই বাকি সব কিছু সম্ভব। এবারে একটু থামা দরকার, কারণ এই গল্পটা বুঝতে হলে একটা প্রশ্নের উত্তর জানতে হবে। ইউরেনিয়াম আর থোরিয়াম আসলে কি এবং এদের মধ্যে পার্থক্যটা কোথায়? ইউরেনিয়াম হলো পারমাণবিক শক্তির চিরচেনা জ্বালানি। পৃথিবীর বেশিরভাগ পরমাণু চুল্লি ইউরেনিয়াম দিয়েই চলে। কিন্তু সমস্যা হলো ভারতে ইউরেনিয়ামের মজুদ খুবই কম। নিজেদের চাহিদার মাত্র 1 থেকে 2% উৎপাদন করতে পারে ভারত। বাকিটা আমদানি করতে হয় কানাডা, অস্ট্রেলিয়া, কাজাখস্তান থেকে। ফলে শক্তির স্বাধীনতা নেই। অপরদিকে থোরিয়ামের গল্পটা একদমই উল্টো। ভারতের কেরালা, তামিলনাড়ু ও উড়িষ্যার সমুদ্রতটে যে বালি আছে তাতে থোরিয়াম ছড়িয়ে আছে প্রচুর পরিমাণে। বিশ্বের মোট থোরিয়াম মজুতের প্রায় 25% রয়েছে ভারতে। বলা হয় ভারতের থোরিয়াম দিয়ে এই দেশ হাজার বছর বিদ্যুৎ চালাতে পারবে। কিন্তু ধরা আছে একটাই, থোরিয়াম সরাসরি জ্বালানি হিসেবে পোড়ানো যায় না, এটাকে আগে রূপান্তরিত করতে হয়। আর সেই রূপান্তরের কাজটাই করে ফার্স্ট ব্রিডার রিয়্যাক্টর। নামটা একটু অদ্ভুত শোনায়, তাই না? কিন্তু ধারণাটা একদমই অসাধারণ। সাধারণ রিয়্যাক্টর হলো গাড়ির মতো, যত জ্বালানি দেবে তত চলবে, একদিন জ্বালানি শেষ। কিন্তু ব্রিডার রিয়্যাক্টর হলো অনেকটা এমন একটা গাড়ির মতো যে চলতে চলতে নিজেই নতুন জ্বালানি তৈরি করে। ফার্স্ট ব্রিডার রিয়্যাক্টর উচ্চগতির নিউট্রন ব্যবহার করে ইউরেনিয়াম 238কে রূপান্তরিত করে প্লুটোনিয়াম 239-এ। সেই প্লুটোনিয়াম আবার জ্বালানি হিসেবে ব্যবহারও করা যায়। মানে যত খরচ করছে তার চেয়ে বেশি উৎপাদন করা সম্ভব। ভবিষ্যতে এই রিয়্যাক্টরের ব্ল্যাঙ্কেটে থোরিয়াম 232 ব্যবহার করা হবে। সেটা রূপান্তরিত হবে ইউরেনিয়াম 233-তে, যা হবে তৃতীয় স্তরের রিয়্যাক্টরের মূল জ্বালানি। অর্থাৎ ব্রিডার রিয়্যাক্টর হলো সেই সেতু যা ইউরেনিয়ামের যুগ থেকে ভারতকে থোরিয়ামের যুগে নিয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, এই প্রজেক্টের একটা মানবিক গল্পও রয়েছে। 2004 সালে কল্পক্কমে নির্মাণ শুরু হয়েছিল। লক্ষ্য ছিল 2010 সালের মধ্যে শেষ করা, কিন্তু বাস্তবে লেগে গেল 22টি বছর। বারবার নতুন চ্যালেঞ্জ। লিকুইড সোডিয়াম দিয়ে ঠান্ডা করা হয় এই রিয়্যাক্টর, আর সোডিয়াম পানির সংস্পর্শে বিস্ফোরিত হয়, বাতাসে আগুন ধরে। এই প্রযুক্তি পৃথিবীতে খুব কম দেশই জানে। খরচও দ্বিগুণ হয়ে যাচ্ছে। প্রথমে ধরা হয়েছিল 3,492 কোটি রুপি, শেষ পর্যন্ত এতে লেগেছে 8,181 কোটি রুপি। তারপরও বিজ্ঞানীরা থামেননি। এখন প্রশ্ন হলো, এটা কি আসলেই সফল? এখনও কিন্তু বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। বাণিজ্যিক উৎপাদন শুরু হবে আনুমানিক সেপ্টেম্বর 2026-এ, আর সেটা নিয়ামক সংস্থার অনুমোদনের উপর নির্ভর করছে। এবং যখন হবে তখন জানতে হবে বিশ্বের মাত্র দ্বিতীয় দেশ
রাশিয়ার পরে যে বাণিজ্যিক যাত্রায় ফাস্ট ব্রিডার রিয়েক্টর চালাচ্ছে, ভারতের পরিকল্পনা হলো 2047 সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানের 8.78 গিগাওয়াট থেকে বাড়িয়ে 100 গিগাওয়াটে নিয়ে যাওয়া। এটা কতটা বড় লাভ! এই মুহূর্তে ভারতের 24টা রিয়েক্টর মিলিয়ে যা উৎপাদন হয় লক্ষ্যমাত্রা তার 12 গুণ। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু ভারতের খবর? না, এই মুহূর্তে এটা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই প্রাসঙ্গিক। মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম ব্যারেল প্রতি $111। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই আমদানি করা তেল গ্যাসের উপর নির্ভরশীল। যখন সরবরাহ বিঘ্নিত হয় তখন এই দেশগুলোর অর্থনীতিতে বড়সড় ধাক্কা লাগে। কিন্তু যে দেশ নিজেই শক্তি উৎপাদন করতে সক্ষম সেই দেশকে এই চাপ তেমন ছোঁয় না। ভারত সেই স্বনির্ভরতার দিকেই হাঁটছে। শেষ কথা, হোমি ভাবা 1966 সালে একটা বিমান দুর্ঘটনায় মারা যান। তার স্বপ্ন পূরণ দেখে যেতে পারেননি তিনি, কিন্তু যে পরিকল্পনা তিনি এঁকেছিলেন কাগজে কলমে সেটা আজ বাস্তবে চলছে তামিলনাড়ুর সমুদ্র তটে, একটা 500 মেগাওয়াটের চুল্লির ভেতরে, প্রতিটা নিউট্রনে নিউট্রনে। পরমাণু বিজ্ঞানে এটাই সম্ভবত সবচেয়ে কাব্যিক সত্য, যে প্রতিক্রিয়া একবার শুরু হয় সে নিজেই নিজেকে চালিয়ে যায়। কল্পক্রমেও ঠিক তাই হচ্ছে।